বিভিন্ন প্রজন্মের মোবাইল বা ডিফারেন্ট জেনারেশন অফ মোবাইল ফোন। বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোনের মধ্যে আমরা মোবাইল ফোনের উন্নয়নের একটি পর্যায় বা ধাপেই মোবাইল ফোনের প্রজন্ম নামে অভিহিত করা হয়। অর্থাৎ বিভিন্ন সময় যে মোবাইল ফোনের উন্নতি লাভ করছে বা উন্নয়নের যে পরিবর্তন এসেছে, তাহলে ওই পরিবর্তনটাই এই সময়কালটাকে এই বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন হিসেবে অভিহিত করা হয়। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সর্বপ্রথম মোবাইল ফোন ব্যবহার করে। এই মোবাইল ফোনের উন্নতির সময়কালকে 4টি প্রজন্মে ভাগ করে। মোবাইল ফোনের আমরা যদি লিখি এই মোবাইল ফোনের উন্নতির সময়কালকে 4টি প্রজন্মে ভাগ করে। এই 4টি প্রজন্মে ভাগ করা হয়েছে। তাহলে এই ভাগগুলি যদি আমরা দেখি, এই প্রথম ভাগ যদি দেখি, এই 1 নম্বরে হচ্ছে কি প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন। আমরা এই প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশনকে সংক্ষেপে লেখে এই ফার্স্টের 1, এই 1 জেনারেশনের জি, এইভাবে লেখা যায় ফার্স্ট জেনারেশন, এই 1G। দ্বিতীয়টি হচ্ছে এই সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম। আমরা যদি লিখি এই দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন, এই 2G, এই জিতে জেনারেশন। তারপরে আমরা যদি থার্ড জেনারেশন আমরা যদি লিখি এই 3তে আসবে এই তৃতীয় প্রজন্মের মোবাইল, এই ফোন, এই থার্ড জেনারেশন 3G। আমরা এখন যে মোবাইল প্রযুক্তি ব্যবহার করি এটাকে 3G, এই 3G। তারপর হচ্ছে ফোর্থ জেনারেশন। আমরা চতুর্থ দেখি, যদি চতুর্থ প্রজন্ম, এই চতুর্থ প্রজন্ম ফোর্থ জেনারেশন। উন্নত দেশগুলি এখন ফোর্থ জেনারেশন ব্যবহার করে থাকে, এই 4G। তাহলে আমরা এখন যদি এই প্রত্যেকটি ধাপের যদি বিস্তারিত আলোচনা করি, আপনার প্রথমে যদি এই 1 নম্বরে প্রথম প্রজন্ম এবং সময়কাল সহ উল্লেখ করে এই প্রথম প্রজন্ম আমরা যদি দেখি, প্রথম প্রজন্ম সময়কাল, এই সময়কাল কোন সময় থেকে কোন সাল পর্যন্ত এই ব্যবহার হয়েছিল এই প্রথম প্রজন্ম মোবাইল। তাহলে এই সময়কাল হচ্ছে কি 1979 থেকে 1990, এই সময়কাল পর্যন্ত কি ব্যবহার করেছিল এই প্রথম প্রজন্ম মোবাইল ফোন। তাই এই প্রথম প্রজন্ম মোবাইল এই 80-র দশকে, অর্থাৎ এই 1989 থেকে এই 1990 সাল পর্যন্ত এই প্রথম প্রজন্ম মোবাইল ফোন ব্যবহার হতো। 1989 দেখলে জানতে পারি যে 1989 সালে এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি জাপানের এই এনটিটিসি, নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন বাণিজ্যিক ভিত্তিতে মোবাইল ফোন চালু করে। এই জাপানের 1989 সালে জাপানের এনটিটিসি এই প্রথম প্রজন্মের মোবাইল ফোন বাণিজ্যিক ভিত্তিতে চালু করে। এই বাণিজ্যিক ভিত্তিতে মোবাইল চালু করে। তাহলে 1989 সালে জাপানের এই টেলিকমিউনিকেশন কোম্পানি এই এনটিটিসি এই বাণিজ্যিক ভিত্তিতে মোবাইল ফোন চালু করে। এছাড়া আমরা যদি দেখি যে ওই 1983 সালে ইউএস বা আমেরিকা বা যুক্তরাষ্ট্র এই মোটরোলা এই হ্যান্ড মোবাইল চালু করে। তাহলে আমরা এই প্রথম প্রজন্মের মোবাইল যদি আমরা ছবিগুলো দেখি, এগুলো ছিল আকৃতি বড় এবং কালার ডিসপ্লে ছিল না। আমরা এই প্রথম প্রজন্মের মোবাইল যদি বৈশিষ্ট্যগুলো দেখি, এই বৈশিষ্ট্য হচ্ছে কি বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখে যদি এই রেডিও অ্যানালগ সিগন্যাল সিস্টেম ব্যবহার করা হতো, রেডিও আমরা রেডিও সিগন্যাল জানি, এই অ্যানালগ সিগন্যাল ব্যবহার হতো, রেডিও অ্যানালগ সিগন্যাল ব্যবহার হতো। আমরা এই ব্যবহার হতো।
এবং এই ধরনের ফোনে এই স্থান পরিবর্তন করলে ডিসকানেক্টেড হয়ে যেত বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। স্থান পরিবর্তন করলে সংযোগ বিচ্ছিন্ন হয়। তাহলে এই মোবাইল ফোন নিয়ে যদি এই কথা বলা অবস্থা বা কানেক্টেড অবস্থায় যদি স্থান পরিবর্তন করা হয়, তাহলে ওই মোবাইল ফোনের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই মোবাইল ফোনে এই সিম ব্যবস্থা সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, আমরা এই সিম যদি এর ইলাবোরেশন করে রাখি, সিম সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল ছিল না বা এই নাম্বার ছিল না, তাহলে এটা হচ্ছে কি সিম সাবস্ক্রাইবার এই মডিউল আইডেন্টিটি ছিল না। তাহলে আমরা দেখতে পারি এই সুবিধাটা ছিল না। এরপর যদি আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি, এই রোমিং সুবিধা, আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। আমরা এই রোমিং সুবিধা ছিল না। এই যখন আমরা এখন মোবাইল, এই সেকেন্ড জেনারেশন মোবাইল বা থার্ড জেনারেশন মোবাইলে এই আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে, তাহলে এই থার্ড জেনারেশন মোবাইলে এই আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। তাহলে এইগুলো হলো কি এই প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য। এরপর আমরা যদি দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন দেখি, এই দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় ছিল এই সেকেন্ড জেনারেশন মোবাইল ফোন 2G আমরা যেটা বলি। তাহলে এই প্রজন্মের মোবাইল ফোনে এই অ্যানালগ সিস্টেমের পরিবর্তে, অ্যানালগ সিগন্যালের পরিবর্তে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হতো বা ডিজিটাল ট্রান্সমিশন করা হতো। তাহলে এই প্রজন্মের মোবাইল ফোনে, এই দ্বিতীয় প্রজন্মের মোবাইলে ডিজিটাল সিগন্যাল ব্যবহার হতো। আমরা এই ব্যবহার সর্বপ্রথম 1991 সালে জিএসএম সুবিধা নিয়ে সর্বপ্রথম দ্বিতীয় প্রজন্ম মোবাইল ফোন চালু হয়। 1998 এবং 1999 সালে, এই 1998 সালে ফিনল্যান্ড, আমরা যদি দেখি যে এই 1998 এই ফিলিপাইন এই সর্বপ্রথম এই মোবাইল ফোনে আর্থিক লেনদেন করে থাকে। ফিলিপাইন মোবাইলে এই আর্থিক এই টাকা পয়সা লেনদেন করে থাকে। এই আর্থিক লেনদেন শুরু করে। তাহলে এই ফিনল্যান্ড এবং ফিলিপাইন 1998 এবং 1999 সালে যথাক্রমে এই আর্থিক লেনদেন শুরু করে। এবং 1999 সালে জাপানের এনটিটি ডিওসিওএমও কোম্পানি মোবাইল ফোনে ইন্টারনেট বা আমরা দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে যদি ছবি দেখি, তাহলে এই প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি রেডিও সিগন্যাল হিসেবে এই ডিজিটাল সিগন্যাল ব্যবহার হতো। রেডিও সিগন্যাল এই ডিজিটাল সিগন্যাল হিসেবে ব্যবহার করা হতো। ডিজিটাল ব্যবহার হয়। এই দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্কে জিএসএম সুবিধা ব্যবহার হয়। এই নেটওয়ার্কে আমরা লিখতে পারি এই নেটওয়ার্কে এই জিএসএম। তাহলে এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে এই স্থান পরিবর্তন করলেও সংযোগ অবিচ্ছিন্ন থাকতো। তাহলে স্থান পরিবর্তন করলেও এই প্রথম প্রজন্মের মোবাইল ফোনে কিন্তু স্থান পরিবর্তন করলে কি সংযোগ বিচ্ছিন্ন হয়, কিন্তু দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে এই স্থান পরিবর্তন করলে কি হয়, সংযোগ অবিচ্ছিন্ন থাকে। পরিবর্তন হলে সংযোগ অবিচ্ছিন্ন থাকে। তাহলে এবং দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। এটাতে কি হয়, এই দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে এই রোমিং সুবিধা থাকে। আমরা রোমিং সুবিধা জানি, এই রোমিং সুবিধা থাকে। কিন্তু প্রথম প্রজন্মের মোবাইল ফোনে এই আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। তাহলে এটাতে কি থাকে। এই কয়টা বৈশিষ্ট্য আমরা জানলাম, তারপর আরো অনেক বৈশিষ্ট্য আছে। এরপর দেখবো আমরা যদি তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন এর সময়কাল যদি আমরা দেখি, এটা হচ্ছে কি 2001 থেকে 2008 পর্যন্ত এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন এর প্রজন্ম ধরা হয়। তাহলে এই প্রজন্মের মোবাইল ফোনে 2001 সালে জাপানের এনটিটি ডিওসিওএমও কোম্পানি পরীক্ষামূলকভাবে এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু করে। এবং এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহার হয়। এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে কি হয় যে
ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে এই ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে এই প্যাকেট সুইচিং পরিবর্তে এই প্যাকেট সুইচিং চালু হয়, প্যাকেট সুইচিং ব্যবহার করে। তৃতীয় প্রজন্ম, আমরা এই থার্ড জেনারেশন, এই তৃতীয় প্রজন্ম থেকে মোবাইল ফোনে এই প্রযুক্তিতে ওয়াইম্যাক্স, এই প্রযুক্তিতে কি করা হয়, ওয়াইম্যাক্স ভয়েস কল, ভিডিও কল সার্ভিস প্রদান করে থাকে। এই প্রযুক্তিতে ভিডিও কল, তারপরে হচ্ছে কি ওয়াইম্যাক্স, আমরা ওয়াইম্যাক্স আগে পড়েছি, এই ওয়াইম্যাক্স সুবিধা প্রদান, সার্ভিস প্রদান করে। এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে সার্ভিস প্রদান করে। তাহলে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের সেটগুলো যদি আমরা দেখি, এগুলোতে কি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা থাকে। তাহলে এই মোবাইল ফোনগুলি এবং আরও উন্নত মানের এবং উচ্চ গতিসম্পন্ন এবং ডেটা ট্রান্সমিশনের হার এই মোবাইল ফোনগুলিতে অনেক বেশি। তাহলে এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য যদি আমরা লিখি, এই বৈশিষ্ট্যগুলি যদি দেখি, বৈশিষ্ট্যের মধ্যে দেখি যে এই প্যাকেট সুইচিং এবং এই সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহার করা হয়। এই প্যাকেট ও সার্কিট সুইচিং উভয় ব্যবহার হয়, সার্কিট সুইচিং ব্যবহার হয়। এরপর আমরা আরো যদি দেখি যে এই আন্তর্জাতিক রোমিং সুবিধা ব্যাপকভাবে শুরু হয়, বা এই ব্যাপকভাবে রোমিং সুবিধা, আমরা এই 3G মোবাইল ফোনে এই রোমিং সুবিধা, আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই এই থার্ড জেনারেশন মোবাইলে। এরপর আমরা যদি দেখি যে উচ্চ গতি ডাটা ট্রান্সমিশন, এই 2 মেগাবাইট পার সেকেন্ড, আমরা এই এত গতিতে কি করতে পারি, এই থার্ড জেনারেশন মোবাইল ফোনে এই ডাটা ট্রান্সমিশন করে থাকে। এই 2 মেগাবাইট পার সেকেন্ড, এটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন হার। এই থার্ড জেনারেশন মোবাইলে এই ব্যাংকিং, এই মোবাইলে আমরা দেখি যে এই থার্ড জেনারেশন মোবাইলে কি করা হয়, ব্যাংকিং, ই কমার্স, আমরা যদি দেখি ব্যাংকিং লেনদেন বা ব্যাংকিং তারপরে শুরু। এবং থার্ড জেনারেশন মোবাইল ফোনে জিপিআরএস, জেনারেল প্যাকেট রেডিও সিস্টেম, জিপিআরএস দেওয়া হয়, সুবিধা চালু হয়। জিপিআরএস এই সার্ভিস বা স্ট্যান্ডার্ড ব্যাপক উন্নয়ন করে, এই ব্যাপক উন্নয়ন হয়। আমরা যে এখন মোবাইল ফোন ব্যবহার করছি বা এইগুলো হচ্ছে কি দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন, বা এই বাংলাদেশে আমরা এখন এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে এই ব্যবহার হচ্ছে। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য বা সংযোগ অবিচ্ছিন্ন থাকে, যেটা প্রথম জেনারেশন মোবাইল ফোনে ছিল না, যে এই স্থান পরিবর্তন করলে সংযোগ অবিচ্ছিন্ন থাকে এই তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে। তাহলে এরপর যদি আমরা দেখি যে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন এর সময়কাল, এই সময়কাল হচ্ছে কি 2009 থেকে এই বর্তমান পর্যন্ত কি হয়, এই চতুর্থ প্রজন্মের ফোর্থ জেনারেশন মোবাইল ফোন উন্নত দেশগুলিতে এখন ফোর্থ জেনারেশন মোবাইল ফোন ব্যবহার হয়ে থাকে। তাহলে এই মোবাইল ফোনে ফোর্থ জেনারেশন মোবাইল ফোনে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে এই আইপি ভিত্তিক বা আইপি, আমরা জানি এই আইপি ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার হয় এই ফোর্থ জেনারেশন মোবাইল ফোনে, বা এই প্যাকেট সুইচিং এর পরিবর্তে এই প্যাকেট সুইচিং হয়তো থার্ড জেনারেশনে মোবাইল ফোনে এই প্যাকেট সুইচিং এর পরিবর্তে আইপি ভিত্তিক ইন্টারনেট প্রোটোকল, এই আইপি ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। আইপি ভিত্তিক আমরা যদি লিখি এই ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার দেখি এই ফোর্থ জেনারেশন মোবাইলে নেটওয়ার্ক ব্যবহার হয় এই ফোর্থ জেনারেশন মোবাইল ফোন। তাহলে এই চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে যখন আইপি ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা, তখন এই মোবাইল ফোনের মাধ্যমে ল্যান ম্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা বিওআইপি বা ইন্টারনেট ইত্যাদি ব্যাপক উন্নতি লাভ করে বা এই সুবিধাগুলো প্রদান করতে পারে। তাহলে চতুর্থ কাল এই ল্যান, তারপর হচ্ছে ম্যান, তারপর বিওআইপি, তারপর হচ্ছে ইত্যাদি, আমরা এই ব্যাপক প্রচলন হয় এই মোবাইল ফোনের মাধ্যমে, এই ইত্যাদি ব্যাপক প্রচলন হয় মোবাইল ফোনের মাধ্যমে, যেটা আগে হয়তো কম্পিউটারের মাধ্যমে। তাহলে এই চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে এই ল্যান ম্যান বিওআইপি বা আইপি ভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রদান করে থাকে।
বা আমরা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে যদি ছবি দেখি, তাহলে এই চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনগুলি আরো উচ্চ গতি সম্পন্ন এবং অনেক বেশি অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো যদি দেখি, এই তো চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বা 4th জেনারেশনের এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, লক্ষ্য করি, এই বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে উচ্চ গতি ব্রডব্যান্ড সার্ভিস 20 মেগাবাইট পার সেকেন্ড, উচ্চ গতি ব্রডব্যান্ড সার্ভিস এবং উচ্চ গতি সম্পন্ন ডাটা ট্রান্সফার হয়ে থাকে মেগাবাইট পার সেকেন্ড, এত গতিতে সর্বোচ্চ ডাটা ট্রান্সমিশন হয়ে থাকে এই চতুর্থ প্রজন্ম মোবাইল ফোনে। চতুর্থ প্রজন্ম মোবাইল ফোনে ত্রিমাত্রিক ছবি, 3 ডাইমেনশনাল এই প্রদর্শন। এই চতুর্থ প্রজন্ম মোবাইল ফোনে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, আমরা জানি এই জিপিআরএস বা ওয়াইল্যান বা ম্যান, এই ওয়াইল্যান বা ম্যান ইত্যাদি এই সুবিধাগুলি চালু হয় এই মোবাইল ফোনে এই প্রদান করে। আমরা এই মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্মগুলি দেখলাম এবং এর